চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা জাবেদ গাজীর কাছে। ভাইয়া, যেমনটি বলছিলাম যে শুক্র এবং শনিবার ঠিক রাত 8:25 বাংলাভিশনের পর্দায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক রঙিলা পুতুল। এটার লিখেছেন মানস পাল এবং এটার পরিচালনা শামস করিম। তো সবকিছু মিলিয়ে আসলে নাটকে আপনি যেহেতু একটা বিশেষ চরিত্রে কাজ করছেন, অভিজ্ঞতাটা নিশ্চয়ই অন্যরকম। কেমন ছিল বা কেমন চলছে আসলে সবকিছু মিলিয়ে? এই চরিত্রটা একটু অন্যরকম, আলাদা। আচ্ছা, এটাতে যখন আমাকে কাস্টিং করা হয় তখন বারবার আসলে শামস ভাইয়ের সাথে আমার মিটিং হয় যে এটাতে কিন্তু তুমি প্রচুর পাঞ্চ মারবা বা প্রচুর খোঁচা মারবা তোমার মানে কোয়ার্টিস্টকে, বা অন্য সময় পাঞ্চ বা খোঁচা আর এই চরিত্রের খোঁচাটা একরকম না। এটা খুব তুমি নিরীহ একটা প্রকৃতিটা ছেলে, সাংবাদিক এলাকায় তুমি কোনো কিছু ঘটে গেলেই সেটা তুমি নিউজ করো। তোমার একটা পত্রিকা আছে, একটা পত্রিকাতে আমি জব করি। তো দেখা গেলো যে মানে কোনো কিছু একটা ঘটলো, সেটা আমি নিউজ করে দিলাম। তো সেটা নিয়ে পুরো গ্রাম জুড়েই একটা ভেজাল হচ্ছে, ভালো হলেও ভেজাল হচ্ছে, খারাপ হলেও ভেজাল হচ্ছে, পজিটিভ নেগেটিভ দুটো মিলিয়ে আমি নিউজ করি। এবং হচ্ছে ওইখানে মোশাররফ ভাই যে আমার কোয়ার্টি মোশাররফ ভাই, এটা সেন্ট্রাল কাস্টে যিনি আছেন, আচ্ছা, তো উনি হচ্ছেন মানে আমি একজন সাংবাদিক, কিন্তু আমি ওনাকে ওস্তাদ মানি। তো কোনো কিছু নিউজ করার আগে আমি তার সাথে আলোচনা করি। আচ্ছা, তো উনি পজিটিভলি আমাকে দেখায় দেয়। কিন্তু দেখা গেল যে একটা সময় দেখা যাচ্ছে ওনার ফল আমি এটা নিউজ করবো, তাহলে তুই করবি, মানে আমার জন্য ভাবে সাংবাদিক, তুই কিছু করার নেই, করতেই হবে। তো যেমন একটা সিকোয়েন্স আছে, যেমন ওই জায়গায় আমি করেছি, খুব মজা পাইছি ওটা করে। সেটা হচ্ছে আমাদের ওই গ্রামেরই একজন ভদ্রলোকের মেয়ে। তো মানুষ তো এমনিতেই আসলে বমি করতেই পারে। তো হচ্ছে আমি ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছি, আমি দেখছি উনি বমি করছেন। তো বমি করে হচ্ছে উনি লোক দিয়েছেন, মুখ টুক ধুয়ে লোক দিয়েছেন একটা দোকানের দিকে, মানে একটু সামনে গেলে দোকান পাওয়া যাবে, সেটা হচ্ছে মনিরের দোকান। তো সেখানে আচার টাচার সব কিছু পাওয়া যায়। তো আমি তার লোক খেয়াল করলাম, সে বমি করলো, ধুলো, তার মানে হচ্ছে কি দাঁড়ালো, সে হচ্ছে বমি করিয়েছে, তারপরে সে হচ্ছে দোকানে যাবে, দোকানে যাওয়া সেই তেঁতুল আচার খাবে, খেয়ে সে বাড়ি আসবে, তারপর সে মিষ্টি বিলাবিলি করে, তারপরে সে প্রেগনেন্ট। এটা আপনার খবরে মানে শিরোনাম হয়ে গেল। হ্যাঁ, এটা প্রেগনেন্ট, আমি হচ্ছে এখন নিউজ করব যে করিমউদ্দিনের মায়ে বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে, এখন এটার জন্য কি করতে হবে। কিন্তু আপনার এই চরিত্রটা, এটা কি পজিটিভ ক্যারেক্টার নাকি নেগেটিভ ক্যারেক্টার? না, পজিটিভ ক্যারেক্টার। আমি সবকিছু হচ্ছে সিরিয়াস দেখি, মানে খুব পজিটিভলি দেখি। আচ্ছা, হ্যাঁ, মানে সে বমি করেছে, তার মানে সে প্রেগনেন্ট। মানে আপনি সবকিছুর মধ্যে এখানে এই চরিত্রের ক্ষেত্রে সবকিছুর মধ্যে আপনি সংবাদটাকে খুঁজে বের করার চেষ্টা করেন। তো ওই আমাদের সিরিয়ালে হচ্ছে যেমন নেগেটিভ ক্যারেক্টার যারা প্লে করছে, তাদের অপকর্মগুলো আমি খুঁজে 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 আমি আবার নিউজ করি। তো সে নিয়ে হচ্ছে আমাকে প্রচুর ধাওয়া দেয়, মারে। আর তারপরও আমি সাংবাদিক, তারা আবার আমাকে সাংবাদিক বলে হচ্ছে আমাকে চাতায়, এই আর কি নিয়ে আর কি চরিত্র। তাহলে তো শুটিং সময় অনেক রকম মজার অভিজ্ঞতা হয় মনে হয়। আবার আমার গার্লফ্রেন্ড চরিত্র যিনি করছেন, ওই জায়গাটা হচ্ছে আমি মানে সে একটু দেরি করে আসছে, মানে সেটাও আমি নিউজ করবো। আচ্ছা, প্রেমিকার অত্যাচারে প্রেমিকা, ডেডিকেটেড সাংবাদিক। হ্যাঁ, এই ধরনের চরিত্রে কি এবারই প্রথম কাজ করা? এটা আমি এর আগে না, এর আগে আমি করা হয়নি। মানে এই ধরনের চরিত্রে কাজ করবার জন্য আসলে চ্যালেঞ্জ কি ছিল বা আপনার নিজের প্রিপারেশনটা কি ছিল? প্রতিটা চরিত্রের জন্য প্রিপারেশন করা থাকে, আলাদা আলাদা থাকে। মানে এটাও আমি আলাদা, আমি বলবো না, আমার প্রতিটা চরিত্রই আলাদা। শামস করিমের সাথে এর আগে কি কাজ করা হচ্ছে না এবারই প্রথমবার? এর আগে দুটো সিঙ্গেল করেছিলাম আমি মোশাররফ ভাইয়ের সাথে, এই যে নামটা মনে আসছে না। তো ওই জায়গাতেই হচ্ছে পরিচয় তো আরো আগে থেকেই, ডেটই মিলছে না, বা ডেট মানে কাজ ডেট মিলতেছিল না। তারপর হচ্ছে যখন সিরিয়াল করবেন, তখন ভাইয়া ফোন দিয়ে বললো আর কি যে তুমি তখন সিঙ্গেল করো, ধারাবাহিক তো ডেট টেট মিলাতে পারতেছো না, এখন করবা কিনা। তো আমাকে হচ্ছে স্ক্রিপ্টটা পাঠায় বা গল্পটা বলে, তো ইন্টারেস্টিং লাগলো যে চরিত্রটা আলাদা একটা চরিত্র, খুব একটা নিরীহ একটা ছেলে, কিন্তু প্রচুর শয়তান। আচ্ছা, আবার প্রচুর ভালো লাগার বা পছন্দের অভিনেতা মোশাররফ করিম। এছাড়াও তো আসলে আরো অনেক আর্টিস্ট আপনার এখানে আছে, কিন্তু মোশাররফ করিমের সাথে আসলে কাজ করবার অভিজ্ঞতাটা কেমন, বা ওইখান থেকে আপনি নিজে কতটুকু নিজেকে সমৃদ্ধ করতে পেরেছেন একজন অভিনেতা হিসেবে? আমার কাজ সবচেয়ে বেশি হচ্ছে নীলয় ভাই, মোশাররফ ভাই। আচ্ছা, এবং আমার ক্যারিয়ারের আমি একজন ইমরান রাফাত পরিচালক, ওনার হাত ধরে আমার আশা ইন্ডাস্ট্রিতে আসা, কাজ শিখা। আমার থিয়েটার থেকে এসে যদি আমি কোনো কাজ করে থাকি, সেটা হচ্ছে ইমরান রাফাত ভাইয়ের। তারপর থেকে যদি বলি যে আমার ক্যারিয়ারের
ভালো মন্দ, ভালো করছি না খারাপ করছি, সব কিছুর পিছনে যদি বলি সেটা হচ্ছে নীল আলমগীর ভাই। নীল আলমগীর ভাই, নীল আলমগীর ভাই, আমি 3 বার বলবো মানুষটার কথা। এবং আমি জানি না অন্য কোনো আর্টিস্ট কোনো আর্টিস্টকে এতটা হেল্প করে কিনা, এটাকে হেল্প বলবো না, বাট গার্ডিয়ান আসলে একবার। মোশাররফ ভাইয়ের কথা কি বলবো, আলাদা করে বলবার কিছু নেই। আলাদা দুটি মানুষ, আমার ক্যারিয়ার দুটো মানুষ, এই দুটো মানুষ হচ্ছে আমার। না, আমার কাছে মনে হয় তাহলে আপনি সেক্ষেত্রে অনেক সৌভাগ্যবান যে এরকম দুজন মানুষকে আপনি মানে গাইডেন্স, একজন গার্জিয়ান হিসেবে পেয়েছেন মিডিয়াতে। কারণ এটা খুব ইম্পর্টেন্ট যে আসলে কি আপনাকে ওই গাইডলাইনটা দিচ্ছে। অভিনয় শেখবার কথা বলছিলাম এবং আপনি মঞ্চের কথাও বলছিলেন, তার মানে মঞ্চের সাথে সম্পৃক্ততা তো ছিল, এখনো কি সেটা আছে? না, এখন আমি আসলে ওই জায়গায় নিয়মিত না, এখন এই জায়গায় নিয়মিত। মঞ্চে কিভাবে আসলে সম্পৃক্ত হওয়া হলো? কারণ একজন যখন মানুষ স্বপ্ন দেখে যে সে অভিনয় শিল্পী হতে চায়, তখন সে মঞ্চে যায়, অভিনয় করে বা কাজ করে, অভিনয়ের প্রতি সেই প্যাশনটা কাজ করে। আপনার ক্ষেত্রে কেমন ছিল গল্পটা? 2022-এর পর আমি আসছি, 2022-এর পরে তো মির্জা রাকিব স্যার নামে একজন থিয়েটার উস্তাদ ছিল, কুষ্টিয়া বাড়ি ওনার। তো ওই ওনার মাধ্যমে কথাবার্তা হতে হতে তো উনি বললো আর কি যে তুমি মডেল করলে খুব ভালো করবা। আচ্ছা। তা আমি মডেল টডেল অত কিছু বুঝতাম না। হ্যাঁ, আমি খুব ক্যাজুয়ালি, মানে যে কোনো জিনিসকে আমি পারফর্ম করি খুব ক্যাজুয়ালি, মানে সবকিছু খুব সহজ, এত সহজভাবে। তো বললো যে না আচ্ছা ঠিক আছে, তুমি আমার এখানে এসে ক্লাস করো। 4-6 মাস কাজ, মানে ওনার সাথে আমি কাজ করলাম, ক্লাস করলাম, গেলাম, গ্রুমিং করলাম। তারপর উনি কাজ করতে পারো এখন মোটামুটি। মঞ্চে এসে কি অভিনয় করা হচ্ছিল? হ্যাঁ। সেটা কি কুষ্টিয়াতে না? না না না, ঢাকাতেই। আচ্ছা। তো নাটকের দলে তখন পারফর্ম করছিলেন বা অভিনয় স্টেজে যে একদম? ওটা অতদিন যায় না আমার। আচ্ছা, অল্প কিছুদিন। হ্যাঁ, একদম মানে বলতে গেলে খুবই অল্পটাই। আপনার হোম টাউন কোথায়, মানে কোথায় আপনার বেড়ে ওঠা? না, বেড়ে ওঠা হচ্ছে আমার নাখালপাড়া এরিয়াতে, মানে নিকেতনে। হ্যাঁ। কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুরে। নোয়াখালী বা লক্ষ্মীপুরের মানুষগুলো যখন দেখে যে তাদের এলাকার একজন মানুষ টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে বা তারকা খ্যাতির একটা জায়গাতে আছে, তখন আসলে তারা আপনাকে নিয়ে কতটা গর্বিত হয়, আত্মীয় স্বজনরা কি বলে? আমি কাজ করতেছি, কাজ করে যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে বা কে কি ভাবছে, কে কি করতেছে, ওইটা আসলে কখনো জাজ করি নাই। বাট ভালো লাগে এই জায়গাটাতে যখন কোনো অডিয়েন্স ধরেন দেখা হইলে সবাই আমার ক্যারেক্টার নিয়ে, চরিত্র, আমার সংলাপ বলে দেয় যে ভাই আপনার এই সংলাপ। আমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কাজ করতেছি, নোয়াখালী, বরিশাল, খুলনা, যশোর, পাবনার, ঘটি। তো যখন কোনো আমার ফ্যান যখনই রাস্তা দেখা হয়, তো দেখা হইলে সচরাচর আসে না, সেলফি তুলে চলে যায়। তো আমার ক্ষেত্রে যেটা হয় আলহামদুলিল্লাহ, এখানে তারা সেলফি তোলার আগে ভাই আপনার এই চরিত্র, আপনার এই সংলাপটা ভালো লাগছে, ভেন্ডির ছেলে, আমি একটা সংলাপ দিই ভেন্ডির ছেলে, এগুলো বলে আর কি, অনেক সংলাপ বলে দেয়। আমার একটা প্রশ্ন মাথায় আসলো যে আপনি তো নোয়াখালী অঞ্চলের মানুষ, সুতরাং নোয়াখালী ভাষাটা রপ্ত করাটা আপনার জন্য সহজ, কিন্তু বরিশাল বা অন্যান্য শহরের যে আঞ্চলিক টান বা ভাষাগত যে দক্ষতা, সেটা আসলে অর্জন করতে আপনি কি করেন? অন্য জেলার আঞ্চলিকতা ওগুলো আনতে আমার কাছে খুব ইজি মনে হয়েছে। আচ্ছা। নোয়াখালীটা আমার কাছে খুব স্ট্রংই মনে হয়েছে। এটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা বেশ, মানে এটার কারণ হচ্ছে ওখানে তো আমি বড় হই নাই। হ্যাঁ। তো দেখা গেছে যে ফার্স্ট অফ অল যখন পারফর্ম করতে যাই, ফার্স্ট যখন আমি কোনো ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করি নাটকে, সেটা হচ্ছে হ্যালো লেডিস, একটা সিরিয়ালে রাফাত ভাইয়ের পরিচালনায়। তো সেখানে আমি মাইমিংসিংয়ের আমি ল্যাঙ্গুয়েজটা ইউজ করছিলাম। তারপরে হওয়ার পরে বরিশাল, খুলনা, অন্য জায়গায় দেন নোয়াখালীর ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করতে হচ্ছে নীলা ভাইয়ের সাথে জন্য একটা নাটকে। আচ্ছা। তখন দেখতেছি যে তখন এটা তো আমার, মানে আমার ল্যাঙ্গুয়েজ পারবো না কেন, আমি দেখতেছি এটা করতে গিয়ে আমার ভাবি নিজের অঞ্চল, নিজের দেশ। তারপরে একটু ট্রাই করার পর আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছে। তখন মনে হয়েছে যে ফিল হইলো যে না, আমি নোয়াখালীর টানতে আমার কিছুটা কষ্ট হয়েছে, টাইম না হয়েছে আমার, অন্য জায়গাটা অতটা টাইম লাগে নাই আল্লাহর রহমতে আর কি। তাহলে এখন কোন কোন অঞ্চলের ভাষাগুলো পারেন, মানে কোন কোন অঞ্চলের টানগুলো, আঞ্চলিকতার টানটা আপনার মধ্যে আসে? ময়মনসিংহ, নোয়াখালী, বরিশাল, খুলনা, যশোর, পাবনা, এগুলো তো একই জায়গার। আচ্ছা। তারপর হচ্ছে আমার নিজের নয়া ঢাকা তো আছেই, হচ্ছে ঘটি, মানে ঘটি হচ্ছে মেথরপট্টি আর কি। হাম তোকে চিনিয়েছিস, কোথায় যাচ্ছিস, এক পয়সা দিয়া যা, মায়া তোরে দেয়া দিবে, এটা আর কি। আচ্ছা, আমরা মঞ্চের গল্প শুনছিলাম যে বুঝে না বুঝে আসলে মঞ্চে চলে আসা, তারপর মঞ্চ থেকে টেলিভিশন নাটক,
এই যে একটা পরিবর্তন বা সামনে চলে আসা, এই ব্যাপারটা কিভাবে ঘটলো? আমি কষ্ট হয়েছে এটা বলবো না আমি, মানে আছে না, মানে এটা হয়েছে সেটা হয়েছে এরকম কোনো কিছু না। আমার ড্রিম আমি পারফর্ম করব, আমি এখানে কাজ করব, এটার জন্য করণীয় যেটা সেটা করছি। আচ্ছা, আর মঞ্চের বা আমার থিয়েটারের গল্পটা যে অনেক লম্বা সেটাও না। যদি বলি যে এখনো এটা 2-2.5 বছর ক্যারিয়ার, আমার 2.5 বছর ক্যারিয়ার, তো এখানেও যে অনেক লম্বা গল্প সেটাও আমি আসলে বলছি না। মানে যতদিন ছিলাম কাজ করছি। আমি বলছিলাম যে খুব বেশি কষ্ট করতে হয়নি, কিন্তু কোনো কিছু আসলে একেবারেই ইচ্ছে না আমি থাকে। এসে হচ্ছে পারফর্মেন্স জায়গাটাতে আমি নিজেকে অনেকটা কষ্ট দিছি। হ্যাঁ, মানে আছে না একটা যে আমি ধরেন, কিন্তু সুযোগটা তৈরি করবার ক্ষেত্রে তো আসলে খুব বেশি স্ট্রাগল করতে হয়। মানে এইটা যদি আমি বলি, মানে ধরেন আমি একটা লোকের মাধ্যমে কথাবার্তা বলতেছি যে উনি বিজ্ঞাপন বানাচ্ছেন বা ওনার থিয়েটার আছেন, তো সেখানে গেলাম, যার পরে উনি যখন, মানে আমি যখনই ক্যাজুয়ালি ভাবে কথা বলতেছি, সংলাপ দিচ্ছি, তো উনি মার্ক করলো, যারে এই তো খুব ক্যাজুয়ালি কথা বলে, কোনো অ্যাক্টিং এর ভিতরে আমি দেখতে পাচ্ছি না, তো তুমি টিভি নাটকে কাজ করো, আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এক জায়গায় বললো, ওখানে একটা কাজ করলাম, তা করোনা চলে আসলো, ঘরে ঢুকে গেলাম, 4 মাস নিজেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ গুলোকে নিজেকে 4 মাস মানে করোনা লকডাউন নিজেকে একটু গ্রুম আপ করলেন আপনি। করলাম। দেন হচ্ছে হুট করে একটা জায়গায় রাফাত ভাইয়ের চিপিটা আমাকে কল দিল, নাইম রেজা কথা, আমি চলে গেলাম ওখানে কাজ করতে, একটা কাজ করলাম, ভালো লাগছে না, দেন টান দিল, এই তো। আচ্ছা, বাট তারপর থেমে থাকতে হয়নি, থেমে থাকতে হয় না, বাট আমার কষ্ট হচ্ছে আমি এখন যেটা করতেছি এখন, মানে এখন নিজেকে নিজে কষ্ট দিচ্ছি, মানে নিজের যে ইমপ্রুভমেন্টটা প্রতিদিন প্রতিনিয়ত যে ইমপ্রুভমেন্টটা, সেই স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা। কারণ আমি আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেকে নিজে ভাবি, আমি আজকে একটা চরিত্র প্লে করলাম, কালকে আমি এটা করতে পারবো না, আমি করুম না ওইটা, মানে ওইটার বাইরে যা কোনো কিছু করতে হবে। এটা কিন্তু এক রকমের স্ট্রাগল যে আপনি, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম হয় যে গুটি কয়েক চরিত্র যখন খুব বেশি পপুলারিটি পেয়ে যায়, তখন সেই চরিত্রের অফারে কিন্তু ঘুরে ফিরে আসতে থাকে এবং তাদেরকে রিজেক্ট করাটাও বেশ কঠিন হয়ে যায়। এই কঠিন কাজটা কিভাবে করেন? আমি নোয়াখালীর ব্যাপারটা দিয়ে বুঝি। আমার শ্রদ্ধেয় বড় ভাই নীলয় ভাই, তো ওনার সাথে আমি একটা নাটকে নোয়াখালী ল্যাঙ্গুয়েজে কাজ করছি, তো সেখানে ওই নাটকে আমি সংলাপ দিচ্ছি হচ্ছে ধরেন এইভাবে যে, ভাইয়া আপনি ইমি যাইবেন নি, লাইন যাই মানে যাইম, তো পরের গল্পটা আমি এটাকে একটু শুদ্ধ নোয়াখালী মারছি। আচ্ছা, ভাইয়া আপনি কি সেখানে যাচ্ছেন? আমি সেখানে যাইম ভাইয়া, একটু এদিক সেদিক করে দিলে আলাদা একটা ব্যাপার বের হয়। ঠিক তেমনি মামিন সিং এর যে ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টার প্লে করি, সেটা হচ্ছে ধরেন আমি যখন প্রপার মারবো, মানে যখন আমি প্লে করবো ক্যারেক্টারটা, সেটা আবার মানে কি তো করি নাম না খাইবেন, আমি যাই আমার লাগে বুঝছেন, এটা হচ্ছে প্রপার এটাকে যদি আমি একটু ধরেন, আমি একটু ফাইন টিউন করে বলা, একটু আমি ধরেন বিদেশ থেকে আসছি 3 মাস পরে, যখন পড়ালেখা কও জানি না, লিখতে কলম 3-4টা ভাঙা ফেলছি। আচ্ছা, ঠিক আছে, এখন বিয়ে করতে গেছি যখন এখানে, কেমন আছো তুমি? আমি এখানে এসেছি, আমি দীর্ঘদিন আমি দেশের বাইরে ছিলাম, অনেক টাইম হয়েছে, আমি কেমন এসেছি, এটাকে ধরেন একটু মডিফাই করলাম, একটা চরিত্র বেরোলো। চমৎকার। মানে একটি চরিত্রের মধ্যে আসলে কত রকম যে চরিত্রায়নের রূপটা থাকতে পারে এবং সেটা একজন আর্টিস্টই আসলে খুঁজে খুঁজে বের করতে পারে ডাইমেনশন গুলো, ভীষণ ভালো লাগে। যেমন আপনার রঙিলা পুতুলে যেটা, এটা হচ্ছে ধরেন খুলনা যশোর আমি এর আগেও কাজ করছি, এখানে হচ্ছে এরকম মানে খুব নির্দয়, ভাই যাবে না নাতি হবে, ওটা হচ্ছে আমার 5টা টাকা দিলি পরে আমি একটু ভাত খাতেই পারবো, এটা একটা বলা যায়, ভাই 5টা টাকা দেন দিন, আমি খাবো এখন, ভাত খাবো, এই যে দুটো জিনিস বের করতে পারলাম, একটার ভিতরে শেডস অনেক, আপনি যখন চরিত্রর ভিতরে থাকবেন। হ্যাঁ, আমি এখন যেটা করছি, না দীর্ঘ 12 দিনের একটা লট শেষ করে আসছি শামস বাইরে, ওটাও মোশারফ ভাই আছেন, ওটা কোথায় যাচ্ছে সিরিয়ালটা আমি জানি না, ওই জায়গার চরিত্রটা আমি যেটা প্লে করেছি ওখানে ক্যাজুয়ালি কথা বলি খুব, আমি হ্যাঁ খুব নরম মাইন্ডের একটা ছেলে, আমি একটা ডায়রি নিয়ে বসে থাকি, টাকা পয়সা মানুষের থেকে ধার নেই, কিন্তু আমি টাকা কাউকে মানে সেই ঋণ আমি আর শোধ করি না, তো হুটার খুব নর্মাল, ভাই আমার 100 টাকা ধার দেন, আমার কাজে লাগবে না, তো হঠাৎ করে আমি চেতে যাই, প্রচুর লাউড, আমি মারতে যাই, এর একটা চরিত্র।
কথা বলে একটা অন্যরকম ব্যাপার কাজ করলো যে প্রতিটা মানুষেরই নিজের কাজের প্রতি যদি সৎ থাকে তাহলে আসলে আমাদের ডেস্টিনেশনটা কোথায় সেটা আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু প্রতিদিনের কাজটা আমরা যদি প্রতিদিন করতে পারি তাহলে একজন মানুষ হয়তো সফলতার পথে হাঁটতে পারে, সফল হওয়ার চেষ্টা করতে পারে। অনেক ভালো থাকবেন, শুভকামনা রইল, সব সময় ভালো কাজের সাথে থাকুন। সবশেষে বাংলা ভিশনের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। প্রতিটা চরিত্র আপনাদেরকে স্মরণ করেই আমি প্লে করি, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো কিছু করতে পারি। আর রঙিলা পুতুল দেখবেন, খুব মজার একটা গল্প, মজা পাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নোট টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফরাসি সাহিত্যিক ভলতেয়ারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সংস্কার হলো বিচার বিবেচনাহীন মত। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।